গ্রাম বাংলার ভোটের সমীক্ষা আজ আপনাদের সামনে পেশ করব। এই সমীক্ষা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূলের শহরে তো কান্নাকাটি আছে, গ্রামেও এবার কান্নাকাটি বাড়বে। অনেকদিন ধরে একটা কথা বলা হয় যে বিজেপি মূলত শহরের দল। এটা একটা সময় পর্যন্ত ঠিক ছিল। গত লোকসভা নির্বাচনের ফল যদি আমরা বিবেচনা করি, বিশ্লেষণ করি, দেখব যে রাজ্যের যতগুলি পুরসভা রয়েছে তার বেশিরভাগটায় বিজেপির আধিপত্য রয়েছে, কিন্তু গ্রামেও বিজেপির ভোট দিন দিন বেড়েছে। 2021 সালের যদি আমরা হিসেব করি তাহলে দেখব 163টি গ্রামীণ বিধানসভার মধ্যে বিজেপি পেয়েছিল 36টি আসন, সেখানে তৃণমূল পেয়েছিল 126টি, অনেক বেশি, কিন্তু বিজেপিও 36টি আসন জিতেছিল। অন্যদিকে এই রাজ্যে এমন 92টি আসন আছে যেখানে গ্রাম ও শহর মেশানো, সেখানেও বিজেপি 36টি আসন পেয়েছিল, তৃণমূল পেয়েছিল 53টি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে শহর গ্রাম মেশানো যে জায়গা সেখানে বিজেপির দাপট তুলনায় বেশি, যেখানে শুধু গ্রাম তার তুলনায়। তার কারণ আছে, সেটা আমি বলবো, কিন্তু আজকে আমি যে হিসেব পেশ করব এবং কেন তৃণমূলের কান্নাকাটির কারণ সেটাও আমি আজকে আপনাদের বলবো। যদি প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে এখন কেমন হিসেব রয়েছে আর জয়ের হিসেব কেমন বদলে যেতে পারে জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ঠান্ডা ঘরে বসে ভোটের সব হিসেব পাওয়া যায় না, আপনারা কমেন্টে লেখেন, আমিও জানি, তাই আমিও ঘুরি। এবার ঘুরলাম। এই গত কয়েকটা দিনে আমি প্রথমে দাঁতন, পিংলা, পটাশপুর, মহিষাদল, নন্দকুমারে গেছি। এগুলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে। তার সঙ্গে হুগলি জেলার সিঙ্গুর, সপ্তগ্রাম, উত্তরপাড়ার গ্রামীণ অংশ। এই যে এলাকাগুলো আমি ঘুরলাম, গ্রামীণ এলাকায় ঘুরলাম, সেখান থেকে আমি পেলাম একটা তথ্য যে বাংলার কৃষকেরা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীকের উপরে ক্ষুব্ধ। তাই দেখবেন গ্রামের মিটিংগুলো, মানে গ্রাম ভিত্তিক যে বিধানসভা, সেই সব সভায় মুখ্যমন্ত্রী মানুষকে পাচ্ছেন না। তিনি সিঙ্গুরে যে সভা করতে গেছিলেন সেই স্কুলে মনে আছে বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখন নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যাওয়ায় সেটা করা যাচ্ছে না, জোর করে কাউকে নিয়ে যাওয়া যাচ্ছে না, স্কুলের বাচ্চা দিয়ে মঞ্চের সামনেটা ভরিয়ে দেওয়া যাচ্ছে না, সরকারি কর্মীদের ওখানে বসানো যাচ্ছে না, ফলে ভিড় নেই। কিন্তু আসল কারণ কিন্তু ভিড় না থাকার হলো মানুষ দূরে সরে যাচ্ছে। কেন? দেখুন, আমি যে দুটো জেলায় গেছি, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর, এই এলাকায় আলু চাষ একটা বড় বিষয়। আর এই আলু চাষিরা তারা আলুর দাম পাননি শুধু নয়, অনেককে আত্মহত্যা করতে হয়েছে গত কয়েকটা মাসের মধ্যে। এই রাজ্যে সেচ থেকে শুরু করে বন্যা সব নিয়ে কৃষকদের মারাত্মক ক্ষোভ তৈরি হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সহায়তার যে টাকা পয়সা আছে তার যে লুট, তা নিয়েও প্রশ্ন তুলছেন গ্রামের মানুষেরা। প্রতিটি গ্রামে থমথমে আবহাওয়া, বোঝা যাচ্ছে না কে কোন দিকে ভোট দিতে পারে। তৃণমূলের মিটিংয়ে মিছিলে ভিড়ও হচ্ছে না। তারা বিজেপির কাছে আসতে ভয় পাচ্ছেন, এটা ঠিক, কিন্তু দূর থেকে শুনছেন বিজেপি কি প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোটটা কি হবে এটা নিয়ে কিন্তু গভীর চিন্তা শুরু হয়েছে তৃণমূলের মধ্যে। কারণ দেখুন, আমাদের রাজ্যে আমি এই যে কথাগুলো জানতে পারলাম, আমি 3-4 দিন আগেই গ্রামগুলো ঘুরে এসেছি, এইসব বিধানসভা এলাকার গ্রামগুলো। তারপর 3-4 দিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন নথি নামিয়ে আমি একটু লেখাপড়া করে যা জানতে পারলাম, আমাদের রাজ্যে 52 লক্ষ হেক্টর কৃষি জমি আছে, তার মধ্যে মাত্র 34 লক্ষ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা আছে। তার মানে এটা হলো 53% জমিতে। বাকি 47% জমি, তার যে চাষবাস কৃষি সেটা নির্ভর করে কখন বৃষ্টি হবে তার উপরে। আবার বৃষ্টি বেশি হলে জমা জলে ফসল নষ্ট, আসলে সেই জলকে ধরে রাখার ব্যবস্থাও নেই। অনেক রকম সমস্যা নিয়েই আমাদের চাষিদের বেঁচে থাকা। আর এই সেচের যে অভাব,
এই সেচের অভাব তো সেই বাম জমানা থেকে। কিন্তু 15 বছর ধরে কি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী সততার প্রতীক? বাংলায় একটা শস্য বীমা চালু আছে, সেটা পেতে 6 থেকে 12 মাস লাগে। আমরা একটা জেলা 2021-এ মেদিনীপুরেই 122 জন আত্মঘাতী হয়েছিলেন কৃষক। ধান উৎপাদনের কথা যদি ভাবি, ধান উৎপাদনে একটা সময় আমরা ছিলাম 1 নম্বরে। বলা হতো পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের শস্য ভাণ্ডার। কিন্তু আজ বাংলা 1 নম্বর জায়গা থেকে আমরা 3 নম্বরে চলে এসেছি। 1 নম্বরে কে? উত্তরপ্রদেশ। 2 নম্বরে কে? তেলেঙ্গানা। যে বাঙালি কৃষকের ঘরে ধান উৎপাদনের গোল্ড মেডেল ছিল, সেই গোল্ড মেডেল উত্তরপ্রদেশে চলে গেছে, সিলভারটাও চলে গেছে তেলেঙ্গানায়। আর আমাদের সততার প্রতীক, গর্বের মুখ্যমন্ত্রী, তিনি ওই ব্রোঞ্জ মেডেল নিয়েই খুশি। কিন্তু কৃষকরা খুশি হতে পারছেন না। আমি মাছ চাষের কথা বলি, এটাও তো কৃষির মধ্যেই। অন্য মাছ ছেড়ে দিন, আমরা তো অন্ধ্রের রুই খেয়ে বেঁচে আছি। অন্ধ্রের রুই, অন্ধ্রের কাতলা, এতেই তো চলে। কিছু সামুদ্রিক মাছ ছাড়া আমাদের কোথায়? সব থেকে দামি মাছ, বাঙালির সবচেয়ে প্রিয় ইলিশ। 2011 সাল যখন বামেরা বিদায় নিচ্ছে রাজ্য থেকে, তখনও পর্যন্ত সেই বছরে 2011 মানে 10-11 অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ইলিশ উৎপাদন ছিল 16,500 মেট্রিক টন। আর আমি যে হিসাবটা পেয়েছি 2023 সাল অবধি, মানে 2022-23 অর্থবর্ষ পর্যন্ত, সেটা কমে নেমে এসেছে 6,800 মেট্রিক টনের। 16,500 থেকে 6,800, মানে আমরা 1,000 মেট্রিক টন ইলিশ কমিয়ে ফেলেছি উৎপাদন। অথচ আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন? উনি বলছেন তিনি আসার পর চতুর্দিকে নাকি ইলিশ উৎপাদন বেড়েছে। তিনি বিভিন্ন জায়গায় ইলিশের বীজ বপন করেন। ছোটবেলায় পড়েছিলাম ধান, গম এসবের বীজ বপন করা যায়। ইলিশ মাছেরও যে বীজ বপন করা যায়, সেটা বড় হয়ে শিখলাম আমরা। এখন অনেক কিছু শেখার বাকি আছে মনে হয় আমাদের। অথচ আমাদের বলা হয় আমাদের এত উৎপাদন, এত উৎপাদন। আপনাদের বলে রাখি, বাংলাদেশের ইলিশ ছাড়ুন, বাজারে নিয়মিত যে ইলিশগুলো খান, দোকানদাররা আপনাদের বলেন এটা অমুক জায়গার, তমুক জায়গার। আসল কথাটা জানুন, আমাদের বাজারের বেশিরভাগ ইলিশটা থাকে গুজরাটের। আরও একটা বড় অংশের ইলিশ থাকে মায়ানমারের। সেখান থেকে বাংলার বাজারে আসে। বাঙালির এই মাছ নিয়ে বিজেপি এলে মাছ ভাত খেতে দেবে না, এটা যে প্রচার করা হচ্ছে, বাঙালির মাছ চাষের আজ এই অবস্থা। এবারে সে দুধ। বাঙালি কবি বড় আনন্দ করে লিখেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেই দুধ উৎপাদন 2011-12 থেকে 2023-24 এই যে সময়টা, এই সময়ে আমাদের যে জাতীয় গড় দুধ উৎপাদনের, সেটা বৃদ্ধি পেয়েছে 87%। আর পশ্চিমবঙ্গে কত বেড়েছে? 64%। যে বাঙালির ঘরে ঘরে দুধের, মানে দুধ খাওয়ার প্রচলন, দই, ছানা বানিয়ে সন্দেশ, পায়েস, সেই বাঙালির নিজস্ব দুধ উৎপাদন দিন দিন কমছে। তার কারণ রাজ্য সরকারের কোনো পরিকল্পনা নেই। এটা কৃষকরা বলছেন। হুগলির একটা বড় অংশের মানুষ এই দুধ উৎপাদন, তারাও কৃষক, এই দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। আর আলু, বাংলার আলু হুগলি জেলায় যেমন উন্নত মানের আলু হয়, তেমনি পশ্চিম মেদিনীপুরেও একটু পরিমাণে বেশি আলু। তো আমি দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুর নয়, তখন গোটা মেদিনীপুর একটা জেলা ছিল। সেই সময় মেদিনীপুরে থেকে আমি খাস খবরের রিপোর্টে ছিলাম। সেই সময় এই আলু চাষিদের সাথে আমার যোগাযোগ ছিল, কোল্ড স্টোরেজগুলো যেতাম। তখনও যে পরিস্থিতি ছিল আজকে নেই। মানে পশ্চিম মেদিনীপুরে যাত্রা খুব ভালো চলে। আপনারা চিতপুরে গিয়ে খোঁজ নেবেন। যে আরও একটা কথা বলি, যে নন্দকুমার পূর্ব মেদিনীপুর, সেখানেও চিতপুরের মতো একটা যাত্রা পাড়া আছে, যেখান থেকে যাত্রার বায়না করা যায়। তো আলু চাষের সঙ্গে যাত্রার একটা সম্পর্ক আছে। আলু চাষ যদি ভালো হয়, তাহলে পশ্চিম মেদিনীপুরের মানুষ যাত্রা দেখেন আনন্দে। আর যেবার আলু চাষ ভালো হয় না, সেবার দুঃখ ভোলার জন্যও তারা যাত্রা দেখেন।
কিন্তু কখন কিরকম সুখের সময় যে টাকা দিয়ে বায়না করে নিয়ে যাওয়া যায়, দুঃখের সময় নেওয়া যায় না। ফলে একটা কৃষি সেটা অন্য অনেক শিল্পকেও বাঁচিয়ে রাখে। আর আমার রাজ্যে পশ্চিম মেদিনীপুর, হুগলি আর বর্ধমান আলু চাষে যে কোথায় ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে একটা জমিতে আলু উৎপাদনের জন্য যে খরচ তার অর্ধেক টাকা পাচ্ছেন না কৃষকরা। অভিজিৎ নন্দী কিছুদিন আগে আত্মঘাতী হলেন, আলু চাষি। 1,70,000 টাকা তিনি ঋণ নিয়েছিলেন আলু চাষ করে ফেরত দেবেন, কিন্তু মাঠে পচে গেছে তার আলু। এইটার যে আলুর অবস্থা, কোল্ড স্টোরেজগুলোর ভাড়া বেশি এবং সেখানে রাখার জায়গা কম। যত আলু উৎপাদন হয় তত কোল্ড স্টোরেজ নেই। জমি বেড়েছে, উৎপাদন বেড়েছে, আধুনিক ফসলের ফলন বেশি হয়, কিন্তু তার জন্য কোল্ড স্টোরেজ পর্যাপ্ত নেই, অর্ধেক আলু পচে যায়। লজ্জাজনক যে গত 15 বছরে আমাদের এই মা মাটি মানুষ সরকারের জমানায়, এই গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীকের জমানায় 136 জন কৃষক এই রাজ্যে আত্মঘাতী হয়েছেন। এতেই তো রেগে কৃষকরা। এই রাজ্যের ফুল চাষ, ফল চাষ, পান চাষ, নারকেল চাষ সবকিছু জলাঞ্জলি গেছে। একটা সময় দেশের মধ্যে সবচেয়ে বেশি নারকেল উৎপাদন হতো পশ্চিমবঙ্গে। এবছরেও নারকেল চাষের ওপরে কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ করেছে, কিন্তু আমরা সেই সুবিধা এখন নিতে পারবো না। তার কারণ আমাদের এখানে নারকেল চাষের সেই আধুনিকীকরণ হয়নি। অথচ নারকেল একটা এমন চাষ, এখন মানুষ ডাবের জল প্যাকেটে করে কিনে খান। আমরা সেই প্যাকেজিংয়ের ব্যবস্থা করতে পারিনি। সব দক্ষিণের ডাবের জল আমাদের এখানে বিক্রি হয়, আমরা কেউ কেউ কিনে খাই। বোতলে করে ডাবের জল বিক্রি হচ্ছে এখন অনলাইনেও। নারকেল একটা এমন গাছ স্যার, কাঁচা অবস্থায় ডাবের জল থেকে তার পাতা, ছাল, নারকেল সব কিছু দিয়েই কিছু না কিছু হয়। খাবার দাবার নারকেলের নাড়ু থেকে নারকেলের ছোবড়া দিয়ে হাতের কাজ, কুটির শিল্প সব হয়। সেই নারকেল চাষকে আমরা হেলায় নষ্ট করেছি। পান চাষের অবস্থাও তাই। এর ফলে ভোটের যে সমীক্ষা গ্রামীণ এলাকায়, রাজ্যের 163টি যে গ্রামীণ বিধানসভা, যেটা পুরোটাই গ্রাম, 2021 সালে সেখানে তৃণমূল 126টি আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 36টি, আর আইএসএফ 1টিতে জিতেছিল। এবার সেই ফলটা ঘুরে যেতে চলেছে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী। সমীক্ষায় দেখা যাচ্ছে যে গ্রামীণ এলাকায় 55 থেকে 60 আসনের মধ্যে আটকে যেতে পারে তৃণমূল, সেখানে বিজেপি পেতে পারে 70-এর বেশি আসন। এছাড়াও কংগ্রেস এবং আইএসএফ তারাও গ্রামীণ এলাকায় আসন পাবে। কিন্তু কেন? এরপরে রয়েছে গ্রাম ও শহর মিশ্রিত এলাকা। বিজেপির ভোট শহরে বেশি, ফলে তার সঙ্গে গ্রাম জুড়ে রয়েছে এরকম জায়গাগুলোয় বিজেপির ভালো ফল করার আশা অনেক বেশি। এবং বিজেপি সেখানে প্রচারে খুব কায়দা করে প্রচারে তাদের যে সংকল্পপত্র বা ভরসাপত্র যেটা প্রকাশ করেছে সেই কথাগুলো বলছে যে কৃষকদের প্রতি বছরে 9,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু আমার ওই ভরসাপত্র পড়ে মনে হয়েছে তার থেকে বড় কথা হচ্ছে ধান কেনার জন্য রাজ্য সরকার যে সর্বনিম্ন দাম নির্ধারণ করে সেটা বলা হয়েছে 3100 টাকা, কুইন্টাল পিছু 3100 টাকা। এতটা টাকা অতীতে ধানের জন্য কেউ কখনো বলেনি। এটা কৃষকদের টানতে পারে। একই সঙ্গে এই যে আমাদের রাজ্যে না জমি অধিগ্রহণ করা যাচ্ছে না বলে শিল্প হয় না। আমাদের বহু শিল্প ছেড়ে দিন, ওভারব্রিজ তৈরি করতে গেলে, একটা রেল ব্রিজ তৈরি করতে গেলে জমি অধিগ্রহণ করা যায় না। আর সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে গোলমালের জেরেই তো এত কিছু। আর যেটা দেউচাপাচামিতেও হচ্ছে, এরকম প্রচুর প্রকল্প আটকে আছে। কিন্তু কেন কৃষকেরা দেন না? দেখো, জমি তো দিতে হবে, জমি ছাড়া তো শিল্প হয় না, শিল্প আকাশে হয় না। কিন্তু জমির পর্যাপ্ত মূল্য দিতে হবে। আমাদের রাজ্য সরকার ঠিকমতো মূল্য দেয় না কৃষককে। আমি মনে করি জমির যা দাম তার 4 গুণ টাকা
কমপক্ষে কৃষকদের দেওয়া উচিত। বিজেপি ম্যানিফেস্টোতে সেরকমই বলেছে। কেন দেওয়া উচিত? কারণ মনে রাখতে হবে, একটা জমির ওপরে একটা কৃষকের গোটা পরিবার নির্ভর করে। প্রচ্ছন্ন বেকার বলে একটি বিষয় আছে। ধরুন একজন কৃষকের বাড়িতে 4 জন সন্তান, 4 জনকেই ওই জমিতে চাষ করতে হয় না, কারণ প্রয়োজন নেই। ওই জমিতে চাষ করার জন্য 2 জন হয়ে যায়, কিন্তু 4 জন আছে, 4 জনই করেন। এই 2 জন হচ্ছেন প্রচ্ছন্ন বেকার। আমরা বুঝতে পারি না, মনে করি 4 জনেরই তো জমি আছে, তাদেরও তো রোজগার দরকার। আর জমি মানে তো কয়েক পুরুষের, তাই তার বেশি দাম দেওয়া জরুরি। মার্কেট প্রাইসের থেকে কমপক্ষে 4 গুণ টাকা দেওয়া উচিত, যেটা এ রাজ্যে করা হয় না। সেটা করা হলে বাঁধ নির্মাণ থেকে ব্রিজ, কিংবা ছোট শিল্প থেকে বড় শিল্প, সব কিছু এই রাজ্যে নিয়ে আসাটা অনেক সুবিধাজনক হবে। একই সঙ্গে দরকার বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা। ওই থুতু দিয়ে ছাতু মাখার মতো করলে হবে না, স্থায়ী ব্যবস্থা করতে হবে। বর্ষার জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে, সেচের ব্যবস্থা বাড়াতে হবে এই রাজ্যে। আর বিজেপি যেটা করতে পারবে বলে বলছে, যে আলুর দাম যেমন ভালো হবে ঠিক তেমনই এখন আলুর চিপস অনেক বেশি দামে বিক্রি হয় আলুর থেকে, অথচ তার বানানোর জন্য খরচ কম। বেশিরভাগ খরচটা হচ্ছে প্যাকেজিংয়ে। সেই ব্যবস্থাটা আমাদের যদি গ্রামে গ্রামে করা যায়, তাহলে আলু চাষিদের সুদিন ফিরবে, কর্মসংস্থান বাড়বে। একই সঙ্গে বাংলার একটা ব্র্যান্ড তৈরি হবে। বাংলার আলুর যদি চিপস হয় না, তার সুনাম অনেক বেশি হবে। কারণ এখনো ভারতের যত জায়গায় আলু উৎপাদন হয়, তার মধ্যে যদি আপনি গুণমানের কথা ভাবেন, বাংলা শ্রেষ্ঠ। আমাদের রাজ্যে কোনো কিছু, মাছ, পান, সুপুরি, নারকেল, কোনো কিছু থেকে প্রসেস ফুড এই বের করার যে ব্যবস্থা, তার যে বিপণনের ব্যবস্থা, তার আগে তার জন্য সংরক্ষণের ব্যবস্থা, এটা নেই। মালদা, হুগলি, সর্বত্র এত আম হয়, কিন্তু সেই আমের সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। আম চাষিদের জন্য আধুনিক কৃষি ব্যবস্থার প্রশিক্ষণ নেই। এগুলো তো করতে হবে। মানে কৃষি মানে তো শুধু ওই ধান আলু নয়, ফুল ফল, নানা রকমের সবজি, দুধ, মাছ, সবের। কতদিন বাংলা অঞ্জের, রুই আর গুজরাতের ইলিশ খাবে? এসব প্রশ্নগুলো গ্রাম বাংলায় উঠছে। আর তার ফলে যে 92টি শহর ও গ্রাম মিশ্রিত আসন রয়েছে, তার ফলও বদলে যেতে চলেছে। 2021 সালে তৃণমূল জিতেছিল 53টি, আর বিজেপি জিতেছিল 36টি। এটা এবার উল্টো হতে পারে। বিজেপির আসন বেড়ে 50 হতে পারে, সেখানে তৃণমূল 40-এর নিচে থাকবে। এটাই বলছে সমীক্ষা রিপোর্ট। তৃণমূল জানে এটা। তৃণমূল দেখতে পাচ্ছে গ্রামে গ্রামে কিভাবে মানুষ সততার প্রতীকের সভাতেও আসছে না। তিনি ডাকছেন, ক্যামেরা পিছন দিকে করলে রেগে যাচ্ছেন, কিন্তু আসছে না। আসলে গ্রামের মানুষ দূর থেকে দেখছেন। আমি গ্রামগুলোতে ঘুরে এলাম, আমি বুঝতে পারলাম যেখানে একটা থমথমে পরিবেশ, মানুষ কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু কেউ সেটা প্রকাশ করছেন না। এমনটা আমি 2011 সালেও দেখেছিলাম। ফলে শুধু শহর নয়, গ্রামের হিসেবেও কান্নার কারণ হয়ে উঠতে পারে তৃণমূলের জন্য। কিন্তু গ্রামের ভোটারদের না একটা সমস্যা, তারা হুমকিকে ভয় পান। এই রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস বা ভোটের সময় সন্ত্রাস যা হয়েছে অতীতে, তাতে গ্রামের মানুষেরা ভয় পান। তাদের জন্য বলি, নির্বাচন কমিশন একটা ফোন নাম্বার করেছে 1950। আমি ডিটেল নম্বরটা আমার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই নম্বরে ফোন করে কেউ হুমকি দিলে জানাতে পারবেন। মোবাইলে ছবি করুন, ছবি পাঠাতে পারবেন। এছাড়াও একটি টোল ফ্রি নম্বর আছে, আপনারা লিখে নিন, স্ক্রিনে রয়েছে 1800-345-0008 1800-345-0008। এছাড়াও একটা ইমেল আইডি রয়েছে, তার নাম WB ওয়েস্ট বেঙ্গল ফ্রি অ্যান্ড ফেয়ার পোলস @gmail.com। যদি আপনারা দেখেন কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনী তাদের
যথাযথ কাজ করছে না। যদি দেখেন সরকারি যারা ভোট নিতে এসছেন, ভোট করছেন, তারা যথাযথ কাজ করছে না, যদি কোনো রাজনৈতিক দলের লোকেরা আপনাকে বাড়ি থেকে বেরোতে বাধা দেয়, ভোট গ্রহণ কেন্দ্রে বাধা দেয়, যদি আপনাকে প্ররোচিত করে, আপনাকে প্রভাবিত করার চেষ্টা করে, তার ছবি তুলুন, কিছু না পারলে ফোন করে বলে দিন কোন বুথের ভোটার আপনি, তাহলেই নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার কথা। দেখুন না কমিশন ব্যবস্থা নেয় কিনা। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।